চারপাশে খুটখুটে অন্ধকার, এক হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। নিস্তব্ধতার মাঝে শুধু দুজন মানুষের দ্রুত হৃদস্পন্দনের শব্দ, আর কারো ভারী নিঃশ্বাস তের মুখে এসে লাগছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন কোনো শব্দই আর বের হতে চাচ্ছে না। তে ভয়ে থরথর করে কাঁপছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। পিছনে হাত ছুঁয়ে বুঝতে পারলো সে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। একই সঙ্গে সে অনুভব করলো কে একজন তার খুব কাছে দাঁড়িয়ে আছে, দুহাত দেয়ালে রেখে তাকে সম্পূর্ণ আটকে রেখেছে। তে বারবার ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, কে? কিন্তু কোনো উত্তর এলো না। ব্যক্তিটি একটু নড়লও না, বরং তার ভারী নিঃশ্বাস আরো স্পষ্ট হয়ে উঠল। তের বুকের ধুকপুকানি যেন পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। আবার সাহস জোগাড় করে তে ফিসফিস করেই বলল, কে 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 আপনি? কথা বলছেন না কেন? কয়েক সেকেন্ড নীরবতা, হঠাৎ সেই অন্ধকারের গভীর ঠান্ডা এক কণ্ঠস্বর ভেসে এলো। তুই কাকে ভেবেছিস সেটা বল আগে। জঙ্কুকের কণ্ঠস্বর শোনা মাত্রই তের ভয় মুহূর্তেই রাগে পরিণত হলো। এতক্ষণ যে বুক ধড়ফড় করছিল, এবার সেখানে জমে উঠল তীব্র বিরক্তি। আপনি? কথাটা বলেই তে দুহাত দিয়ে জঙ্কুককে জোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জঙ্কুক এক চুলও নড়ল না, বরং দেয়ালে রাখা দু হাতের মাঝেই তেকে আটকে রেখে শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। আপনার আপনার সাহস তো কম না, এভাবে মুখ চেপে ধরে টেনে আনলেন কেন আমাকে? জানেন আমি কতটা ভয় পেয়েছি? জঙ্কুক নির্বিকার গলায় বলল, ভয় পেয়েছিস? অবশ্যই পেয়েছি। আপনার কি মনে হচ্ছে এটা মজা করার বিষয়? আর আপনি ভালো করেই জানেন আমি অন্ধকারে ভয় পাই। হ্যাঁ, তে অন্ধকার রুমে ভয় পায়, আর সেটা জঙ্কুক জানে, কারণ ছোটবেলায় একবার জঙ্কুক তেকে একটা অন্ধকার রুমে আটকে রেখেছিল। তখন তের বয়স 8 বছর ছিল। 30 মিনিট অন্ধকার রুমে আটকে থাকায় তে জ্ঞান হারিয়েছিল, এমনকি 104-এর উপরে জ্বর এসেছিল। অবশ্য জঙ্কুককে সবাই বকেছিল, আর আরএম সাহেব তো তার গায়ে হাত তুলেছিলেন। জঙ্কুকের সব মনে পড়তেই সে চুপ করে রইল। এদিকে তের রাগে বুক দ্রুত ওঠানামা করছে। সে আবারও জঙ্কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। রাস্তা ছাড়ুন, আমি আপনার সঙ্গে আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে চাই না। কিন্তু হঠাৎই জঙ্কুকের মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। সে তের দু বাহু শক্ত করে ধরে দেয়ালের সাথে পিন করলো। মুহূর্তের মধ্যেই তার চোখ মুখের রং বদল হয়ে গেল। এতক্ষণকার শান্ত নির্লিপ্ত মানুষটাকে যেন কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার চোখে এবার রাগ স্পষ্ট। জঙ্কুক তের দিকে আরো ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপেই বলল, আমার সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাস না, তাই না? তাহলে কার সঙ্গে থাকতে চাস? ওই বগমের সঙ্গে? প্রশ্নটা শুনে তে প্রথমে হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ জঙ্কুকের দিকে তাকিয়ে রইল, তারপরে বুড়ুকুসকে রাগী গলায় বলল, আপনাকে কেন বলতে যাব আমি কার সঙ্গে থাকবো না না থাকবো? তাতে আপনার কি আসে যায়? কথাটা বলিতে আবারও জঙ্কুকের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আমাকে ছাড়ুন বলছি। কিন্তু ছেড়ে দেওয়ার বদলে জঙ্কুক তার দুবাহু আরো শক্ত করে চেপে ধরলো। জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখের শিরাগুলো যেন রাগে টানটান হয়ে আছে। সে কয়েক সেকেন্ড কোনো কথাই বলল না, শুধু এক দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে রইল। তারপরে দাঁতে দাঁত চেপেই বলল, তাতে আমার যায় আসে? তোর উপরে শুধু আমার অধিকার, শুধু এই জীবন জঙ্কুকের অধিকার। আমার জিনিসে অন্য কেউ নজর দিবে সেটা আমি কিছুতেই টলারেট করব না। আমার জিনিস? জঙ্কুকের কথাটা শুনে যেন কিছুক্ষণের জন্য তে বাকরুদ্ধ হয়ে গেল। কথাটা তার মাথার ভিতরে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। পরক্ষণেই রাগে চোখ মুখ লাল হয়ে উঠল। আপনার জিনিস মানে? আমি আপনার জিনিস কবে থেকে হলাম? কি সব বলছেন আপনি? যেদিন থেকে তুই আমার জীবনে জায়গা করে নিয়েছিস সেই দিন থেকে। তাই সাবধান, আমি যদি দেখি তুই কারোর সঙ্গে কথা বলেছিস বা তোর দিকে কেউ নজর দিয়েছে, তাহলে আমি তার চোখ তুলে ফেলবো। আর যদি কেউ স্পর্শ করার স্পর্ধা দেখায়, তাহলে তার হাত আমি কেটে ফেলবো, তারপর তোকে। তে বিস্ময়ে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এমন উত্তর সে একদমই আশা করেনি। ভিতরে ভিতরে ভয় পেলেও তে সেটা প্রকাশ করলো না। হায় আল্লাহ, লোকটা এসব কি বলছে? পাগল টাগল হয়ে গেল নাকি? তে কয়েক সেকেন্ড চুপ করে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল, তারপরেই বলল, তারপর তোকে মানে কি? কি কি করবেন আপনি? আমারও কি হাত কাটবেন নাকি? তের এমন ভীতু ভীতু চাউনি দেখে জঙ্কুকের রাগের মাঝেও অদ্ভুত এক মুগ্ধতা ফুটে উঠল। ঘরটা অন্ধকার হলেও তের চোখের সেই ভয় যেন স্পষ্ট অনুভব করতে পারল। মুহূর্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। জঙ্কুক ধীরে ধীরে তের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করেই বলল, তোকে আমি সেই রকমের কোনো শাস্তিই দিব না,
জান। তে জঙ্কুকের কথাটা শুনে এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। নিজের অজান্তেই ওড়নাটা শক্ত করে খামচে ধরল। জঙ্কুকের এত কাছে দাঁড়িয়ে থাকা, তার উপরে এত নিচু স্বরের কথা বলা, সবকিছু মিলিয়ে তের বুকের ধুকপুকানি আবারও বেড়ে গেল। আর তার চেয়েও বেশি অস্বস্তি লাগছে একটা শব্দে, জান বলে সম্বোধন করাটা। জঙ্কুক জীবনের প্রথমবার তাকে এভাবে সম্বোধন করেছে। আগে তো বোন বলেই মানতো না, আর না কখনো নাম ধরে ডেকেছে। তাই তের যেন কিছু বিশ্বাসই হচ্ছে না। জঙ্কুক আরো একটু কণ্ঠস্বর নিচু করেই বলল, তোর জন্য আমার শাস্তিটা একটু আলাদাই হবে। এমন শাস্তি যেটা শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। কথাটা তের কানে ভেসে আসতেই তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি কি শাস্তি? জঙ্কুক কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসতে লাগলো। তে সেটা বুঝতে পেরে তেও এক পা পিছিয়ে গেল, কিন্তু পিছনে দেয়াল থাকায় আর যাওয়ার জায়গা নেই। আপনি এভাবে আগাচ্ছেন কেন? জঙ্কুক একটু নিচু স্বরেই বলল, কেন? তুই তো জানতে চেয়েছিস তোর শাস্তিটা কি। তে একটা ঢোক গিলল, কিন্তু কিছুই বলতে পারল না। জঙ্কুক আরো কাছে এসে থেমে গেল। তাদের মাঝে আর 1 ইঞ্চিও ফাঁকা নেই। এদিকে তের ভারী নিঃশ্বাস জঙ্কুকের বুকে আছড়ে পড়ছে। জঙ্কুক শান্ত গলায় বলল, তাহলে এবার চোখ বন্ধ কর। জঙ্কুকের কথাটা শোনা মাত্রই তের চোখ বন্ধ করার জায়গায় আরো চোখ বড় বড় করে ফেলল। কেন? তের কেন বলাটা শুনতেই জঙ্কুকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। কারণ শাস্তিটা এখন শুরু হবে। তে কিছু বুঝে ওঠার আগেই জঙ্কুক তার ঠোঁট দুটো দখল করে নিল। জঙ্কুকের হঠাৎ এমন আচরণে তে যেন কিছুক্ষণের জন্য নিজের চারপাশের সবকিছু ভুলে গেল। বুকের ভিতরে হৃদস্পন্দন এতটাই দ্রুত হয়ে উঠেছে যে মনে হচ্ছে এই নিস্তব্ধ অন্ধকার ঘরেও সেই শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অজান্তেই তের চোখ দুটো বন্ধ হয়ে এলো, হাত দুটো কাঁপছিল, কিন্তু জঙ্কুককে সরিয়ে দেওয়ার মতো কোনো শক্তিই যেন সে খুঁজে পাচ্ছিল না। আর সেই সুযোগে যেন জঙ্কুক তের ঠোঁটের উপরে নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছে। হঠাৎ তের চোখের কোণ বেয়ে কয়েক ফুট পানি গড়িয়ে পড়ল। পরমূর্তি সে সমস্ত শক্তি দিয়ে জঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। জঙ্কুকও এবার থমকে গেল, কয়েক পা পিছিয়ে গিয়ে। তবে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নিজের ঠোঁটে হাত বোলাতে বোলাতেই বলল, কি হলো? সরে গেলি কেন? ভালোই তো লাগছিল। এইদিকে তেও কাঁপতে কাঁপতে নিজের ঠোঁটের উপর হাত রাখলো। চোখের পানি আর ধরে রাখতে পারল না। আপনি এটা কিভাবে করতে পারলেন? তের কান্নামাখা কণ্ঠস্বর জঙ্কুকের কানে ভেসে আসতেই মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তাড়াতাড়ি করে প্যান্টের পকেট থেকে ফোন বের করে লাইট অন করে। ফোনের আলো তের মুখে পড়তেই সে স্পষ্ট দেখতে পেল তের চোখ দুটো পানিতে ভেজা, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জঙ্কুক কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে রইল। জঙ্কুক কিছু বলতেই যাবে, তার আগেই তে তার চোখ মুছতে মুছতে রাগী কণ্ঠে বলে উঠল, আপনি একটা অসভ্য লোক, আর এক মুহূর্ত থাকবো না আমি এখানে। কথাটা বলেই তে সত্যি সত্যি আর দাঁড়ায় না। জঙ্কুককে ধাক্কা দিয়ে সে দরজা খুলে সেখান থেকে চলে যায়। জঙ্কুক স্থির হয়ে দাঁড়িয়ে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। তারপর খুব আস্তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনের আলোটা বন্ধ করে দিল। তবে তে চোখের আড়াল হয়ে যাওয়ার পরে জঙ্কুকের ঠোঁটের কোণে আবারও এক চিলতে হাসি ফুটে উঠল। জঙ্কুক এখনো দরজার দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, রাগ কর, যত খুশি রাগ কর। তোকে রাগলে যে আরো বেশি কিউট লাগে চোরের রানী। এইদিকে তে করিডোর দিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। চোখের পানি বারবার মুছে ফেললেও কিছুতেই থামছে না। বুকের ভিতরে রাগ, অপমান আর অস্বস্তি সবকিছু একসঙ্গে জমে উঠেছে। অসভ্য লোক একটা, নিজেকে কি মনে করে? হ্যাঁ, যখন যা ইচ্ছে তাই করবে আমার সাথে, রাক্ষস একটা। মনে মনে এসব ভাবতে ভাবতেই সে তার ক্লাসরুমের সামনে পৌঁছালো। আশেপাশে না তাকিয়ে সোজা ক্লাসরুমের ভিতরে ঢুকে পড়ল। তের এমন কাণ্ডে ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, এমনকি ইওনো স্যারও তাকিয়ে আছে। রোজ তো বড় বড় চোখ করে তের দিকেই তাকিয়ে আছে আর বারবার তেকে ইশারা করছে, কিন্তু তে তো তার ভাবনায় ডুবে আছে। তে? জি স্যার। ইওনোর কণ্ঠস্বর শুনে তে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালো আর দেখলো ইওনোর হাতে বই নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। তে সেটা দেখা মাত্রই আবারও সামনে ঘুরে তাকালো, দেখলো ক্লাসের সবাই ওর দিকেই তাকিয়ে আছে আর সবার সামনে খাতা কলম খোলা। তার মানে ইওনো স্যার এতক্ষণ ক্লাস নিচ্ছিলেন।
আর সে সেটা খেয়ালও করেনি। তে এবার বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে। সেটা বুঝতে পেরেই আস্তে আস্তে পিছনে ঘুরে মাথা নিচু করে বলল, সরি স্যার, আমি খেয়াল করিনি আপনি ক্লাস নিচ্ছিলেন। এদিকে ইয়োনো একটু অবাক হলো, কারণ এই 2 মাসে তেকে এমন অন্যমনস্ক কখনোই দেখেনি। সে কিঞ্চিত বুড়ুকুসকি বলল, খেয়াল করনি মানে? ইয়োনোর কথা শুনে তে আরো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। এই সব কিছুই তো হয়েছে জঙ্কুকের জন্য, ওর জন্যই তো এখন তার ক্লাসের সামনে লজ্জিত হতে হচ্ছে। তাই তে মনে মনে জঙ্কুককে বকতে লাগলো, ওই বাদরের নাতির জন্য এখন আমাকে কথা শুনতে হচ্ছে। আল্লাহ, ওই বাদরের নাতির জন্য কোনোদিনও বিয়ে না হয়। কি হলো তে? সরি স্যার, আর কখনো এমন হবে না। ইয়োনো তার হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবারও তের দিকে তাকিয়ে বলল, ক্লাস শুরু হয়েছে আরো 30 মিনিট আগে। এতক্ষণ তুমি কোথায় ছিলে তে? তে এখন কি বলবে, কি উত্তর দিবে সেটাই বুঝে উঠতে পারছে না। জঙ্কুক যা ওর সাথে করেছে সেটাও তো আর বলতে পারবে না। এখন কি করবে সে? কি হলো বলো, এতক্ষণ কোথায় ছিলে? স্যার আমি। ইয়োনো। জঙ্কুকের কণ্ঠস্বর ভেসে আসতেই সবাই সেই দিকে তাকায়। জঙ্কুককে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তের চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এই রাক্ষসটা এখানে কি করছে? সবার সামনে আবার বলে দিবি না তো আমি কোথায় ছিলাম? এখন আমি কি করব? হ্যাঁ জঙ্কুক, বল, কিছু বলবি? স্যার আমি। তে, তোমার সাথে আমি পরে কথা বলছি, এখন যাও নিজের সিটে গিয়ে বসো। কিন্তু তে তার জায়গা থেকে এক পাও নড়ে না। তার খুব ভয় করছে, জঙ্কুক যদি সত্যি এসব কথা এখানে বলে দেয় তাহলে তের মান সম্মান কিছুই থাকবে না। সবাই ওকে খারাপ বলবে, তখন তো ও কাউকে মুখও দেখাতে পারবে না। আল্লাহ রক্ষা করো, রাক্ষসটা যেন কিছু না বলে। এদিকে জঙ্কুক তের মুখের অবস্থা দেখে মনে মনে হাসলো, কারণ সে বুঝতে পারছে তে ভয় পাচ্ছে। জঙ্কুক 2 পা এগিয়ে এসে বলল, হ্যাঁ ইয়োনো, আমি একটা কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, তাই ফার্স্ট ইয়ারের ক্লাসটা তুই একটু হ্যান্ডেল করিস। ইয়োনো জঙ্কুকের কথা শুনে মুচকি হেসে বলল, ও এই ব্যাপার, আচ্ছা আমি ক্লাসটা নিয়ে নিব, তুই যা, এই ক্লাস শেষে আমি ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে। জঙ্কুক কথাগুলো বলছেই ঠিকই, কিন্তু চোখ দুটো তার তের দিকে। তেও জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে তো ভয় পেয়ে গিয়েছিল, এই বুঝি জঙ্কুক বলে দিল। কিন্তু জঙ্কুক যাবার কথা বলে এখনো দাঁড়িয়ে আছে দেখে ইয়োনো বলল, জঙ্কুক, আর কিছু বলবি? জঙ্কুক তের দিকে তাকিয়ে থেকেই বলল, না, আর কিছু বলবো না। কথাটা বলেই জঙ্কুক তের দিক থেকে চোখ সরিয়ে ইয়োনোর দিকে তাকিয়ে মুচকি হেসে বের হয়ে গেল। কি হলো তে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও সিটে গিয়ে বসো। সরি স্যার, আর কখনো এমন হবে না। কথাটা বলেই তে রোজের কাছে গিয়ে বসলো। ইয়োনো আবারও বই পড়াতে শুরু করলো, তবে সে মন দিতে পারছিল না। তার মাথায় শুধু ঘুরছে অন্য কথা। আর কেউ কিছু খেয়াল না করলেও ইয়োনো ঠিকই খেয়াল করেছে, পুরো সময়টা জঙ্কুক তের দিকে তাকিয়েছিল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, জঙ্কুকের হুট করে দেশে আসার কারণ তে নয়তো ওর বোন এই কলেজে পড়ে বলে ও এখানে জয়েন করেছে। না, জঙ্কুক তো এমন মানুষও না। তাহলে কি এর ভিতরে অন্য কোনো কারণ আছে? ইয়োনো জঙ্কুকের চোখ দেখলেও অনেক কিছু বুঝতে পারে, তবে আজকের চোখের ভাষা জঙ্কুকের অন্যরকম ছিল। সেটা ইয়োনো দেখেই আন্দাজ করতে পেরেছে। তাহলে কি জঙ্কুক আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? তে এসে বসতেই রোজ হাজারো প্রশ্ন করতে শুরু করে, কোথায় ছিলি, এতক্ষণ কেন আসতে লাগলো, এত সময় ওয়াশরুমে কি করতেছিলি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তে রোজের প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না। সে তো ভাবছে অন্য কথা। জঙ্কুক কি ইচ্ছে করে ওকে বাঁচিয়ে দিয়েছে, নাকি এটা কাকতালীয়? আর এটাও ভাবছে জঙ্কুক আর ইয়োনো যেভাবে কথা বলেছে মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। তে কি হলো, কিছু বলছিস না কেন? এতক্ষণ কোথায় ছিলি তুই? সেটা না হয় পরে বলছি রোজ, আগে বলতো তোরও কি মনে হয় এই রাক্ষসটা, না মানে জেকে স্যার আর ইয়োনো স্যার পূর্ব পরিচিত? এর কথা শুনে এখন রোজও ভাবনায় পড়ে গেল। তার কিছু একটা মনে পড়তেই বলল, হ্যাঁ তে, আমারও তাই মনে হয়, কারণ আমি দেখেছি জেকে স্যার যেদিন প্রথম কলেজে এসেছিল সেই দিনই ইয়োনো স্যারের সাথে হেসে হেসে কথা বলেছিল। টিচার্স রুম থেকে বের হতে দেখেছি আমি। আর আজও এমন ভাবে কথা বললো, মনে হলো তারা বেস্ট ফ্রেন্ড। তার মানে তুইও খেয়াল করেছিস রোজ? আমারও কি মনে হয় জানিস, তারা হয়তো বেস্ট ফ্রেন্ডই হবে। তে আবারও ভাবনায় পড়ে গেল। জঙ্কুক ইতালিতে ছিল আর ইয়োনো ইতালি থেকেই এসেছে, তাহলে কি তারা একই জায়গায় ছিল? তে আমার তো খুবই খুশি খুশি লাগছে, কারণ আমার আর তোর ক্রাশ তারাও বেস্ট ফ্রেন্ড, আমরাও বেস্ট ফ্রেন্ড, পারফেক্ট জুটি, তাই না বল? রোজের কথা শুনে তে জোরপূর্বক মুখে হাসিটা নিয়ে বলল, রোজ তুই ঠিকই বলেছিস। আর মনে মনেই বলল, এই আমি কোথায় এসে ফেসে গেলাম, আল্লাহ আমাকে বাঁচাও, না পারছি কাউকে বলতে আর না পারছি সইতে। কলেজ ছুটি হয়ে গেছে, তাই তে আর রোজ কলেজ গেটের সামনে দাঁড়িয়ে জিমিনের জন্য অপেক্ষা করছে। এদিকে জিমিন আর বকুম ওরাও হেঁটে হেঁটে ওদের দিকে আসছে।
ওই তো জিমিন আপু আর বেগম ভাইয়া চলে এসেছে। রোজের কথা শুনে তেও তাকালো সেই দিকে, কিন্তু কিছু বলল না। বেগম তের কাছে আসতেই বলল, তে রোজ তোমরাও এসে পড়েছো? আচ্ছা চলো আমরা সবাই মিলে ফুচকা খাই। না বেগম ভাইয়া, আমি খাবো না। কেন তে, তুমি খাবে না কেন? এমনি ভাইয়া। চল জিমিন, আমরা বাসায় যাই। এই বলেই তে হাঁটা শুরু করে, কিন্তু জিমিন একই জায়গায় দাঁড়িয়ে আছে। তে পিছনে ফিরে আবারও তাকিয়ে বলে, কি হলো জিমিন, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুই যাতে, আমি যাব না। জিমিনের মুখে যাব না কথাটা শুনে তে কিঞ্চিত বুড়ুকুচকি বলল, যাবি না মানে? কোথায় যাবি তাহলে তুই? কি করে বলবো তে, ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়, আর বারবার মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো যেগুলো আমি মনে করতে চাই না। মনে মনে কথাটা বলেই জিমিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আবারও তের দিকে তাকিয়ে বলল, তে তুই আর রোজ চলে যা, আমি একটু পরেই যাব। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তাই কর, আমি গেলাম। কেন যাবে তে, তুমিও থাকো না আমাদের সাথে। না ভাইয়া, অন্য কোনো একদিন যাব। রোজ চল। তে এখনই না গেলে হয় না, আমরাও কিছুক্ষণ থাকি না। তোর থাকতে মন চাইলে তুই থাক রোজ, আমি গেলাম। কথাটা শেষ হতে না হতেই তে আবারও হাঁটতে শুরু করে। রোজ সেটা দেখে সেও আর দাঁড়ায় না, তের পিছু পিছু যেতে যেতেই বলে, এই তে নাড়া না, আমিও যাব। এত রাগ করছিস কেন? বেগম তের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার কেমন জানি একটা লাগলো, কেন যেন মনে হলো তের মন খারাপ। তাই সে জিমিনের দিকে তাকিয়ে বলল, জিমিন তের কি হয়েছে রে, তুই কি কিছু জানিস? ওর মুখটা এমন মলিন কেন? আমি কি করে বলবো তের কি হয়েছে? আচ্ছা তুই কি করে বুঝলি তের মন খারাপ? কই, আমার তো তেমন মনে হলো না। জিমিনের কথা শুনে বেগম একটু মুচকি হেসেই মনে মনে বলল, যে যাকে ভালোবাসে সে তার মুখ দেখলেই সবটা বুঝে নিতে পারে। সেটা তোকে কি করে বলবো যে আমি তোকে কতটা ভালোবেসে ফেলেছি? বেগমকে হঠাৎ চুপ করে থাকতে দেখে জিমিন একটু বুড়োকুচকি বলল, কি হলো, কি এত ভাবছিস তুই? কই কিছু না তো, চল তুই না ফুচকা খাবি? জিমিন আবারও নিঃশব্দে একটা নিঃশ্বাস ফেলেই বলল, চল বেগম। এরপরে দুজনে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু জিমিন যতই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, ততই যেন ভেতরে ভেঙে পড়ছে। সে চায় সবকিছু ভুলে নতুন করে নিজেকে গড়ে তুলতে, কিন্তু যতবারই সুগাকে ভোলার কথা চিন্তা করেছে, ততবারই যেন সুগার মুখটাই তার সামনে ভেসে উঠেছে। এতটাই কি সহজ কাউকে ভালোবেসে তাকে আবার ভুলে যাওয়া? এইদিকে তে রোজ রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু একদমই চুপচাপ, কেউ কথা বলছে না। না, রোজের আর এই নীরবতা ভালো লাগছে না। অবশেষে সে মুখ খুললই। তে তোর কি হয়েছে, একটু আমাকে খুলে বলবি? বললাম তো রোজ, আমার কিছুই হয়নি। বিশ্বাস করতে এই কিছুদিন ধরে আমি তোকে বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না। মন খুলে হাসছিস না, আবার কখনো চুপচাপ বসে থাকিস। আসলে সমস্যাটা কোথায় সেটাই বুঝতে পারছি না। তে কিছুই বলল না, চুপচাপ শুধু রোজের কথাগুলো শুনলো। হঠাৎ তে মাঝ রাস্তায় থেমে গেল। তার চোখ মুখে ফুটে উঠলো সেই উজ্জ্বলতার হাসি। মুহূর্তেই পরিবেশটা বদলে গেল। কি হলো তে, হঠাৎ এভাবে দাঁড়িয়ে গেলি কেন? তে হাসি হাসি মুখে রোজের দিকে তাকিয়ে বলল, রোজ ওই দেখ ফুল গাছ বিক্রি করছে, চল আমরা ওখানেই যাই। তের মুখের হাসি দেখে রোজের মুখেও হাসি ফুটে উঠল। সে ভালো করেই জানে তে ফুল গাছ কতটা পছন্দ করে। তুই না সত্যি একটা পাগলি, ফুল গাছ দেখলেই তোর মাথা ঠিক থাকে না, তাই না? আরে সবাই বলে না নারী কিসে আটকায়, আমি তো বলবো এই তে শুধু ফুল গাছ দেখলেই আটকে যায়। তে তুই না কিসের সাথে কি মিলাচ্ছিস, কোন কথার পেছনে কোন কথা বলছিস? ওই হলোই হলো, ধুর এসব কথা বাদ দে তো, এখন রাস্তার ওপাশে যাই, আমার কিছু কাঠগোলাপের গাছ লাগবে, চল না রোজ। আচ্ছা ঠিক আছে চল। এই বলেই তে আর রোজ রাস্তার পাশে এসে দাঁড়ালো। রাস্তার ওই পাশে সারি সারি ফুল গাছ সাজিয়ে বসে আছে এক বৃদ্ধ লোক। তের চোখ বারবার কাঠগোলাপ গাছগুলোর দিকেই চলে যাচ্ছে, মুখে সেই আগের উজ্জ্বল হাসি নিয়ে। রোজ ওই দেখ কি সুন্দর কাঠগোলাপ গাছগুলো, চল তাড়াতাড়ি যাই। আরে একটু দাঁড়া, আগে রাস্তা দেখি, এভাবে ছুটে যাস না। হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। কথাটা বলিতে রাস্তার এই দিকে আর ওই দিকে একবার তাকিয়ে পা বাড়িয়ে দিল। রোজও তার পিছু পিছু এগোতে লাগলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা গাড়ি দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রোজের চোখ হঠাৎ বড় হয়ে গেল। তে দাঁড়া! কিন্তু ততক্ষণে তে রাস্তার মাঝামাঝি চলে এসেছে। ফুল গাছগুলোর দিকে তাকিয়ে থাকায় গাড়িটা তার চোখে পড়েনি। গাড়িটাও দ্রুত গতিতে এগিয়ে আসছে। রোজ সেটা দেখে পিছন থেকে চিৎকার করে উঠল, তে
রোজের চিৎকার শুনে পিছনে তাকাতেই যাবে, তার আগে তের চোখ পড়লো গাড়িটার দিকে। গাড়িটা আর মাত্র কয়েক হাত দূরে। সেটা দেখতে পেয়ে ভয়ে তের পা যেন মাটিতে আটকে গেল। সে চোখ খিচে বন্ধ করে ফেললো আর মনে মনেই ভাবলো হয়তো আজই তার শেষ দিন। কেউ কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন এসে তের হাত শক্ত করে টান দিয়ে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের মধ্যেই তে কারো বুকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়লো। গাড়িটা বিট শব্দে তাদের পাশ কাটিয়ে চলে গেল। তের চোখ এখনো বন্ধ। কয়েক সেকেন্ড সে কিছুই বুঝতে পারলো না, শুধু অনুভব করলো কেউ একজন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রোজও দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতেই বলল, তে তুই ঠিক আছিস তো? রোজের কণ্ঠ শুনে তে ধীরে ধীরে চোখ খুলে তাকালো। প্রথমে কিছুই বুঝতে পারলো না, তারপর ধীরে ধীরে বুঝতে পারলো সে কারো বুকের সঙ্গে শক্ত করে লেগে আছে। আর যে মানুষটা তাকে জড়িয়ে ধরে রেখেছে তার বুকের দ্রুত ওঠানামা তে স্পষ্টই অনুভব করতে পারছে। তে ধীরে ধীরে মাথা তুলে উপরে তাকাতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সামনে আর কেউ না, জঙ্কুক দাঁড়িয়ে আছে। জঙ্কুকের মুখটা ভীষণ গম্ভীর, চোখ মুখে রাগ, কিন্তু সেই রাগের আড়ালে স্পষ্ট আতঙ্কের ছাপ। তার এক হাত এখনো তের কোমর ঘিরেই আছে আর অন্য হাত শক্ত করে ধরে আছে তের কবজি। তে কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারলো না, শুধু অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। রোজেরও এবার চোখ পড়লো জঙ্কুকের দিকে, সঙ্গে সঙ্গেই তার চোখ বড় হয়ে গেল। জেকে স্যার? জঙ্কুকের চোখ তখন রাগে লাল হয়ে উঠেছে। কয়েক সেকেন্ড সে তের দিকে স্থির তাকিয়ে রইল, তারপরে হঠাৎই রাগের বশে তের গালে একটা ঠাস করে চড় বসিয়ে দিল। এক্ষুনি এটা কি করতে যাচ্ছিলি? চর খেয়েতে হতভম্ব হয়ে গেল, চোখের কোণে সঙ্গে সঙ্গে পানি জমে উঠল। রোজও ভয়ে এক পা পিছিয়ে গেল। তে গালে হাত দিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জঙ্কুক তার চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। তার আসতে যদি এক সেকেন্ড দেরি হতো তাহলে এখন এখানে কি হয়ে যেত সেটা ভাবতেই জঙ্কুকের বুকটা কেঁপে উঠল। আমি যদি আসতে এক সেকেন্ড দেরি করতাম তাহলে এখানে এখন কি হতো? তোর কোনো আইডিয়া আছে? জঙ্কুক রাগী দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে, আর এই দিকে তে গালে হাত দিয়ে চুপচাপ জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। চোখের কোণে জমে থাকা পানি এবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। রোজ বুঝতে পারছে জঙ্কুক অনেক রেগে আছে, তাই সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না। তবুও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রোজ এগিয়ে এসে বলল, স্যার আসলে তে রাস্তা দেখি পার হচ্ছিল, কিন্তু গাড়িটা দ্রুত চলে এসেছে। কথাটা শোনা মাত্রই জঙ্কুক এবার ঘাড় ঘুরিয়ে রোজের দিকে তাকালো। রোজ তা দেখে বড় বড় চোখ করে বারবার ঢোক গিলতে লাগলো, কারণ জঙ্কুকের চোখ দুটো দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। অতিরিক্ত রাগে তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। জঙ্কুক রোজের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এটা মজা করার জায়গা না, এটা মেন রোড। এখানে গাড়ি চলাচল করবেই, তাই মন অন্য কোথাও না দিয়ে রাস্তায় দিতে হয়। ড্যামিট! জঙ্কুকের এমন ধমক শুনে রোজ ভয়ে মাথা নিচু করেই বলল, সরি স্যার, আর কখনো এমন হবে না। আমি কাদের কি বোঝাচ্ছি? এদের মাথায় গোবর ছাড়া আর আছে কি? আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে এখানে কি হতো একবারও ভেবে দেখেছিস? জঙ্কুকের শেষের কথায় রোজ আর কোনো উত্তর দেওয়ার সাহস পেল না। সে মাথা নিচু করেই চুপচাপ দাঁড়িয়ে রইল। এদিকে তে এখনো গালে হাত দিয়ে নীরবে দাঁড়িয়ে আছে, তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। জঙ্কুকের কথাগুলো শুনলেও সে কোনো উত্তর দিল না। জঙ্কুক এবার তের দিকেই তাকালো। কয়েক সেকেন্ড আগের রাগী চোখে এবার অন্যরকমের একটা অস্থিরতা ফুটে উঠল, তবে সেটা প্রকাশ করলো না। জঙ্কুক নিজেকে একটু শান্ত করলো। যা হবার তা তো হয়েই গেছে, তের কিছু হয়নি, এটাই অনেক। এমনিতেই মেয়েটা ভয় পেয়ে আছে। জঙ্কুক মনে মনে এসব ভেবে এবার রোজের দিকে তাকিয়ে একটু নিচু গলায় বলল, এই মেয়ে, তুমি একটা রিক্সা নিয়ে চলে যাও, তে আমার সাথে যাবে। রোজ এবার মাথা তুলে জঙ্কুকের দিকে তাকিয়ে ভয় ভয় বলল, আচ্ছা ঠিক আছে স্যার। এই বলেই রোজ তের দিকে একবার তাকিয়ে পিছন করে যেতেই নিচ্ছিল। ঠিক তখনই তে রোজের হাত টেনে ধরলো আর বলল, আমি তোর সাথে যাবো রোজ। তের কথাটা শোনা মাত্রই যেন জঙ্কুকের মাথা আবারও গরম হয়ে যায়। অনেক কষ্টে নিজেকে একটু সামলে রেখেছিল, কিন্তু তের এই কথায় তার ধৈর্যের ভাত ভেঙে গেল। রোজও তের কথা শুনে অবাক হলো। সে তের থেকে চোখ সরিয়ে ভয়ে ভয়ে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল, তারপর নিজেকে সামলে তের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপেই বলল, তুই আমার সাথে যাবি? না, আমি রোজের সঙ্গেই যাব। তে! জঙ্কুকের গলায় কঠোরতা শুনে তে এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু এবার আর পিছিয়ে গেল না। চোখের পানি মুছে রাগী গলায় বলল, আপনি আপনি আমাকে চড় মেরেছেন, আমার উপরে রাগ দেখাচ্ছেন, এখন আবার জোর করে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছেন। আপনার কি মনে হয় আমি আপনার সঙ্গে যাব? কখনোই না, আমি আপনার সাথে কখনোই যাব না। এবার জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। তে! আর একটা চড় খাইতে না চাইলে চুপচাপ গাড়িতে উঠে বস।
আমাকে জোর করতে বাধ্য করিস না, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, বলে দিলাম। রোজ সঙ্গে সঙ্গে তের হাত নিজের হাত থেকে সরিয়েই বলল, সরি তে, আমি তোকে নিতে পারবো না, সরি। কথাটা বলেই রোজ পিছনে আর না তাকিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তে একই জায়গায় দাঁড়িয়ে আছে, সে কিছুতেই জঙ্কুকের সাথে যাবে না। হঠাৎ জঙ্কুক তের হাত ধরে টান দিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। তে কিছু বুঝে ওঠার আগে, কি হলো? আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন, আমি আপনার সঙ্গে কোথাও যাব না, ছেড়ে দিন আমাকে। কিন্তু কে শোনে কার কথা? জঙ্কুক তের হাত ধরেই তাকে গাড়ির ভিতরে বসিয়ে দিল। তের সঙ্গে সঙ্গেই হাতটা ছাড়িয়ে নিয়ে আর আগে চোখ মুখ লাল করে দরজার দিকে হাত বাড়ালো, কিন্তু তার আগেই জঙ্কুক দরজাটা বন্ধ করে দিল। আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি আপনার সঙ্গে যাব না বললাম তো, দরজা খুলুন বলছি। জঙ্কুক কোনো উত্তর দিল না, সে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। কি হলো, আপনি দরজা খুলছেন না কেন? জঙ্কুক এবারও কোনো উত্তর দিল না, শুধু শক্ত হাতে স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে রইল। তে বুঝতে পারলো এই রাক্ষসটার হাত থেকে তার আর মুক্তি নেই। সে এবার বাচ্চাদের মতো করে কান্না করতে শুরু করলো আর বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে কখনো কোনোদিন কেউ মারেনি, আর না কেউ আমাকে বকেছে, কিন্তু এই রাক্ষসটা দেশে এসেই আমার উপরে টর্চার করতে শুরু করে দিয়েছে। কখনো রাগ দেখাচ্ছে, কখনো আবার মারছে, কখনো আবার জোর করে চুমু খাচ্ছে। ছোটবেলায়ও আমাকে একটু ভালোবাসেনি, আর না এখন আমাকে ভালোবাসে। আল্লাহ, আমি অভিশাপ দিলাম এই কালা কুমিরটার কোনোদিনও যেন বিয়ে না হয়, সারা জীবন যেন সিঙ্গেল থাকে, কোনো মেয়ে যেন কোনোদিনও পাত্তা না দেয়। তের বিড়বিড় করে কথাগুলো সবই জঙ্কুক শুনলো, তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। এটা সত্যি যে কেউ কখনো তের গায়ে হাত তোলেনি। তে অনেক দুষ্টুমি করে, তবে সেটা সবার ভালো লাগে। তারা সবাই মনে করে তের কারণে সবাই হাসি খুশি থাকে, বাড়িটাতে মাতিয়ে রাখে। আর জঙ্কুক গায়ে হাত তোলাতে তে খুবই কষ্ট পেয়েছে। তে একা একা বকবক করছে আর টিস্যু দিয়ে চোখের পানি মুছছে। জঙ্কুক বসে বসে সেটাই শুনছে আর তের দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই সত্যি, জঙ্কুক ছোটবেলায় তেকে একদম সহ্য করতে পারতো না, এমনকি বোন হিসাবেও মানতো না। জঙ্কুক সবসময় জিমিনকে ভালোবাসতো আর সবাইকেও বলতো জিমিন হলো ওর একমাত্র বোন। বাড়ির সবাই এই ব্যাপারটা নিয়ে অনেক রাগ করতো, সবাই বোঝাতো এটা তোর বোন, কিন্তু জঙ্কুক মানতেই চাইতো না। এমনকি জঙ্কুক তেকে ভাইয়া বলেও ডাকতে দিত না। তে যদি ওর কাছে আসতো তাহলে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। হঠাৎ একদিন জঙ্কুক তেকে একটা অন্ধকার রুমে আটকে রাখে। তখন তের বয়স মাত্র 8 বছর আর জঙ্কুকের 18। তের প্রচন্ড জ্বর আসে, বাড়ির সবাই রাগারাগি করে। আর সেই দিনই জঙ্কুক রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় ইতালিতে। এমনকি জঙ্কুক সবার সাথে কথা বলতো না, মাঝে মাঝে শুধু জিন বেগম আর সুগা জেহপের সাথে কথা বলতো। তাদের কাছে সবার কথা জিজ্ঞাসা করতো কে কেমন আছে, কিন্তু কখনো তের কথা জিজ্ঞাসা করতো না। আর না বাড়ির কেউ জঙ্কুকের কাছে তের কথা বলতো। কিন্তু অবাক করার বিষয় হলো জঙ্কুক একা একাই বাড়িতে ফিরে এসেছে 10 বছর পরে। সে সবসময় বলতো কোনোদিনও আর দেশে ফিরবে না, কিন্তু এমন কি হলো যে জঙ্কুক দেশে চলে এলো, আর কেনই বা এলো সেটা কেউই জানে না। যাই হোক, তে জঙ্কুক বাড়িতে চলে আসে, তবে তের কান্না এখনো থামেনি। কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। এই 15 মিনিট ধরে একইভাবে কেঁদেই যাচ্ছে। জঙ্কুক অনেক বিরক্ত হচ্ছে, কিন্তু কিছুই বলল না। তে গাড়ি থেকে নেমেই সোজা বাসার ভিতরে চলে আসে। ইয়ঞ্জন বেগম মাত্রই সিঁড়ি দিয়ে নিচে এসেছেন। তে জিমিনের আসতে এত লেট হচ্ছে দেখে হঠাৎ তে এসেই তার মাকে জড়িয়ে ধরল। মা! ইয়ঞ্জন বেগম তেকে এমন অবস্থা দেখে মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেলেন। মেয়ের মুখটা চোখের পানিতে ভেজা, গালটা লাল হয়ে আছে। তে কিছু বলার আগেই তিনি শক্ত করে তেকে জড়িয়ে ধরেই বললেন, তে মা, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? তে মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে আরো জোরে কেঁদে উঠল। ইয়ঞ্জন বেগমের বুকটা কেঁপে উঠল। তিনি তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অস্থির গলায় বললেন, কি হয়েছে বল আমাকে, কেউ কি কিছু বলেছে তোকে? ইয়ঞ্জন বেগম মুহূর্তেই রেগে যান আর তেকে সামনে দাঁড় করিয়ে বলেন, একবার বল কে কি বলেছে, কার এত সাহস, আমিও তাকে দেখতে চাই। শুধু বলেনি মা, আমাকে মেরেছেও। ইয়ঞ্জন বেগম কথাটা শুনেই যেন মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন। তারপর তের লাল হয়ে থাকা গালের দিকে তাকাতেই তার চোখের দৃষ্টি বদলে গেল। কি বললি? তোর গায়ে হাত তুলেছে? তে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। মা, আমাকে মেরেছে। কার এত বড় সাহস আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুলে? একবার শুধু নামটা বল। জিন বেগম সিঁড়ি দিয়ে নিচে নামতেই কথাটা বলতে বলতেই তের সামনে এসে দাঁড়ায়। তে অমনি জিন বেগমকে জড়িয়ে ধরে। কাকিয়া! ইস, মেয়েটার গালটা লাল হয়ে আছে,
এমন কি কেউ মারে? একবার শুধু বল কে মেরেছে, তার হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। তে জিন বেগমকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, কে আবার মারবে কাকিয়া? তোমার ওই রাক্ষস ছেলে আমাকে মেরেছে। জিন বেগম কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে গেলেন, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তিনি তেল লাল হয়ে থাকা গালের দিকে তাকিয়ে বললেন, কি বললি? জঙ্কুক তোকে মেরেছে? কাকিয়া, ওই রাক্ষসটা আমাকে মেরেছে। আমি তো কোনো কিছু করিনি, শুধু একটু ভুল করে রাস্তা পার হচ্ছিলাম। তারপর আমাকে বকেছে, চড় মেরেছে, আবার জোর করে গাড়িতে তুলে নিয়ে এসেছে কাকিয়া। জিন বেগমের চোখ মুখ মুহূর্তেই রাগে শক্ত হয়ে গেল। ঠিক তখনই জঙ্কুক গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভিতরে আসে, আর এসেই সোজা তার রুমের দিকেই যেতে নিচ্ছিল। কিন্তু জিন বেগম জঙ্কুকের সামনে এসে দাঁড়িয়েই বললেন, কোথায় যাচ্ছিস জঙ্কুক? দাঁড়া। জঙ্কুক মায়ের কথা শুনে থমকে গেল, কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। কি হয়েছে মা? জঙ্কুক, কি শুনছি? তুই নাকি তের গায়ে হাত তুলেছিস? জঙ্কুক তার মায়ের কথা শুনে বুঝতে পারলো তে সব বলে দিয়েছে, তাই ঘাড় ঘুরিয়ে তের দিকেই তাকালো, যে এখন জঙ্কুকের দিকে তাকিয়ে মুখে বাঁকা হাসি নিয়ে চোখের পানি মুছছে। শয়তানের নাতি, এইবার বুঝবে মজা। আমাকে চড় মারা, তাই না? এত কান্নার অভিনয় কি আর এমনি এমনি করেছি? কাকিয়ার থেকে বকা খাওয়াবো বলেই তো করেছি। তে মনে মনে এসব বলছে, আর তার ঠোঁটের কোণে বাঁকা হাসি লেগে আছে। জঙ্কুক সেটা খেয়াল করে, আর সেও তের দিকে তাকিয়ে মনে মনেই বলে, শয়তানের নাতি বউ, আমাকে কথা শোনানোর জন্যই এইসব, তাই না? তাহলে আমিও দেখাচ্ছি মজা। জঙ্কুক বাঁকা হেসে তের থেকে চোখ সরিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলে, কেন মেরেছি সেটা না হয় তোমার আদরের মেয়ের কাছেই জিজ্ঞাসা করো। জঙ্কুকের কথা শুনে জিন বেগম বুড়ুকুসকে তের দিকেই তাকালেন। তের সঙ্গে সঙ্গে মুখের বাঁকা হাসি লুকিয়ে আবারও কান্নার অভিনয় করতে শুরু করলো। তে, তুই এমন কি করেছিস? জঙ্কুক তোকে কেন মেরেছে? আমি আমি আবার কি করেছি কাকিয়া? আমি তো কিছুই করিনি। তুই কিছুই করিসনি, তাই না? তাহলে রাস্তার মাঝখানে কে দাঁড়িয়েছিল? আমি যদি সময় মতো না আসতাম তাহলে এতক্ষণে তুই। জঙ্কুক থেমে যায়। জঙ্কুকের কথা শুনে জিন বেগম ইয়ঞ্জন বেগমের চোখ বড় বড় হয়ে যায়। কি? ইয়ঞ্জন বেগম তেকে টান দিয়ে নিচের দিকে ঘুরিয়ে বললেন, তুই রাস্তার মাঝখানে গিয়েছিলি? তে একটু আমতা আমতা করে বলল, আমি তো ফুল গাছ দেখার জন্য রাস্তা পার হতেছিলাম মা। তের কথাটা শেষ হতে না হতেই জঙ্কুক সঙ্গে সঙ্গেই বলে উঠল, হ্যাঁ, ওর রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। একটা গাড়ি ওকে ধাক্কা দিতেই যাচ্ছিল। আমি সময় মতো না পৌঁছালে এতক্ষণে তোমাদের আদরের মেয়ের কি অবস্থা হতো বুঝতে পেরেছো তো? জঙ্কুকের কথাটা শোনা মাত্রই তে গাল ফুলিয়ে জঙ্কুকের দিকে তাকিয়েই বলল, তো কি হয়েছে? আপনি না হয় আমাকে বাঁচিয়েছেন, তাই বলে আমাকে চড় মারবেন, আবার আমার উপরে রাগ দেখাবেন? হ্যাঁ তাই তো, তুই না হয় সময় মতো ওকে বাঁচিয়ে নিয়েছিস, তাই বলে ওর গায়ে আবার হাত তুলবি? এটা কেমন কথা? মেয়েটা এমনিতেই কতটা ভয় পেয়েছে, তার উপরে আবার তুই হাত তুলেছিস? জঙ্কুক তের দিকে তাকিয়ে তাকিয়ে জিন বেগমের প্রশ্নের উত্তরে বলল, আজ তো একটা দিয়েছি মা, এরপরে আবারও এমন কিছু দেখলে কানের নিচে আরো দুটো মারবো। কথাটা শুনেই তে সঙ্গে সঙ্গে চোখগুলো বড় বড় করে জঙ্কুকের দিকে তাকালো। দেখেছো দেখেছো কাকিয়া, তোমার ছেলে আবারও আমাকে মারার হুমকি দিচ্ছে। তুমি কি তাকে কিছু বলবে না? জিন বেগম এবার জঙ্কুকের দিকে কড়া চোখেই তাকালেন। জঙ্কুক, জিন, তুই জঙ্কুককে কেন বকছিস? ও তো ঠিক কাজই করেছে। আজ যদি জঙ্কুক ওখানে না থাকতো তাহলে কি হতো ভেবে দেখেছিস? কথাটা ভাবতেই ইয়ঞ্জন বেগমের বুকের ভেতরটা কেঁপে উঠল। তাই বলে জঙ্কুক তের গায়ে হাত তুলবে? এটা কেমন কথা? হ্যাঁ তুলবে, দরকার হলে আরো তুলবে। সবার আদরে আদরে মাথায় উঠে বসেছে। ইয়ঞ্জন বেগম থেমে গেল, আবারও তের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, আর তোর ফুল গাছ কেনা, তাই না? আজ আমি তোর সব ফুল গাছ কেটে ফেলবো, বাড়িতে আর একটাও ফুল গাছ থাকবে না। এই ফুল গাছের জন্য আজ তোর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। ইয়ঞ্জন বেগমের কথা শুনে তে যেন মুহূর্তের জন্য আকাশ থেকে পড়ল। চোখের পানির কথা ভুলে গিয়ে মায়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তার প্রিয় ফুল গাছগুলো নাকি কেটে ফেলবে? কি বললে মা? আমার সব ফুল গাছ কেটে ফেলবে মানে? হ্যাঁ কেটে ফেলবো, কারণ তুই এর আগেও এমনই একটা কাজ করেছিলি, তখন কিছু বলিনি। কিন্তু আজ আর চুপ করে থাকবো না। এখন থেকে এই বাড়িতে আর কোনো ফুল গাছ থাকবে না। না মা, প্লিজ আমার ফুল গাছগুলো কেটে ফেলো না, প্লিজ মা, আর কখনো এমন করব না। করবো না করবো না সেদিনও বলেছিলি। সেদিন যদি জিমিন না থাকতো তাহলে তুই আবারও অ্যাক্সিডেন্ট করতি। আবার এখন যদি জঙ্কুক না থাকতো তাহলে তুই আজও অ্যাক্সিডেন্ট করতি। ফুল গাছ দেখলেই যেন তোর মাথা পাগল হয়ে যায়। আমি আর তোর কোনো কথাই শুনবো না। ছাড় আমার হাত, ছাড়। কথাটা বলে ইয়ঞ্জন বেগম তের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, আর উপরে যেতে যেতেই বলল, জিমিন আজ বাড়িতে আসুক, ওর আজ খবর আছে। ও এই পাগলটাকে ছেড়ে দিয়ে কোথায় গেছে সেটাই আমি জিজ্ঞাসা করব। ইয়ঞ্জন বেগম চলে যেতেই তে আবার জিন বেগমের কাছে আসে।
কাকিয়া কাকিয়া তুমি একটু মাকে বোঝাও না, আমার ফুল গাছগুলো যেন কেটে না ফেলে। তুমি তো জানো আমি কত ফুল গাছ পছন্দ করি, আমার শখের ফুলের বাগান। তুমি একটু মাকে বোঝাও না। জিন বেগম তের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপরে বললেন, তে তোর এমন কাজ করা কিন্তু ঠিক হয়নি। তুই যখন যেটা চেয়েছিস তোর ভাইরা তখনই তোকে এনে দিয়েছে। তোর যদি আরো ফুল গাছ থাকতো তুই তোদের ভাইদের বলতে পারতি তুই কেন এমন কাজ করতে গেলি। আর যদি তোর কিছু হয়ে যেত তখন? জিন বেগমের কথা শুনে তে মাথা নিচু করেই বলল, আসলে কাকিয়া আমি সত্যিই গাড়িটা দেখতে পাইনি, আর যখন দেখলাম তখন আমার কিছুই করার ছিল না, তাই তাই আর কি। যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো বল? তুই আর কখনোই এমন কাজ করবে না। তোর যা লাগবে তোর ভাইদের বলবি, তারা এনে দিবে, মনে থাকবে? আচ্ছা কাকিয়া আমি আর কখনোই এমন করব না, তুমি একটু মাকে বোঝাও না। বাদর কখনো কাজ পাওয়া ভোলে না। যাই হোক মা, আমি ফ্রেশ হতে গেলাম। কথাটা বলেই জঙ্কুক সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তে সেই দিকে তাকিয়ে রাগে ফুঁসছে আর মনে মনে বলছে, সব এই রাক্ষসটার জন্যই হয়েছে। চেয়েছিলাম এই রাক্ষসটাকে কথা শোনাতে, আর সে কিনা উল্টো আমাকেই কেস খাইয়ে চলে গেল। আরেকবার সুযোগ পাই তাহলে আমিও বুঝিয়ে দিব এই তে কি জিনিস। তে যা তুইও ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে রাখছি। তেও আচ্ছা বলে রুমে চলে যায় আর মনে মনে ফোন দিয়ে আটতে থাকে যে এই রাক্ষসটাকে কি করে শায়েস্তা করা যায়।